আসসালামু আলাইকুম এভরিওয়ান। মায়ের মৃত্যু গল্পের ৩ নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আফসানাকে দেখে আমার রিয়ার কথা মনে পড়ে গেল। রিয়াকে আমি কতই না ভালোবাসতাম। সত্যি সে পরি হলেও আমি ওকে বিয়ে করতাম, সারা জীবন আমার বুকে আগলে রাখতাম, কারণ আমি ওকে মন থেকে ভালোবেসেছিলাম। কিন্তু সে আমাকে বুঝলো না, তার জন্য কত কিছুই না করলাম। দিন শেষে আমি অপরাধী হয়ে গেলাম তার কাছে। থাক, আমি চাই সে অনেক ভালো থাকুক, আর এসব কথা এখন আর না ভাবাই ভালো। তারপর আফসানা ভেতরে আসলো, এসে আমাকে বলল, রেদওয়ান ভাইয়া তুমি বসো। আমি বললাম, তুমি খাবার এবং ওষুধগুলো এখানে রেখে যাও। কথাটা বলা মাত্র আফসানা বলে উঠল, আমি কেন যাব? আমি জানি আমি যদি এখন চলে যাই পরে আপনি আমাকে মারবেন। না, আমি কোনো মায়ের খেতে পারবো না, আমি আপনাকে অনেক ভয় পাই। আমি বললাম, তোমাকে মারবো না, কিছুই করব না, তুমি এখন যাও। আফসানা বলল, না আপনি খান, আমি এখানে আছি, আপনাকে ওষুধ খাইয়ে তারপর আমি যাব। তখন আমি বুঝতে পারলাম আফসানা অনেক নাছোড়বান্দা, ওকে যতই বলি না কেন ও যাবে না। আমি এটাও বুঝতে পেরেছি রেদওয়ানকে ও অনেক বেশি ভয় পেত, সেটার কারণেই ও যেতে চাইছে না। তারপর আমি খেতে বসলাম। খাবারে সবকিছুই আছে, কিন্তু আমার কিছুই খেতে মন চাইছে না। আমি অল্প একটু খেয়ে আফসানাকে বললাম, এবার যাও, আমি তো খেয়েছি, আর ওষুধগুলো এখানে থাক, আমি পরে খেয়ে নিব। আফসানা বলল, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি, এই নেন, এগুলো এবার খান। মনে মনে ভাবছি, আমার যদি বউ থাকতো তাহলে ঠিক এভাবে আমাকে খাইয়ে দিত। আমি তো আমার হাতের জন্য ভালো করে ভাতগুলো খেতে পারছি না, শুধু একটু খেয়েছি, তা না হলে তো আফসানা আবার যাবে না। তারপর ওষুধগুলো খাওয়া শেষ হলে আফসানাকে কিছু আর বলা লাগলো না। সে গুটি গুটি পায়ে হেঁটে দরজা বন্ধ করে চলে গেল। আফসানা যেতেই আমি লাইট অফ করে শুয়ে পড়লাম। অপরদিকে আমার চাচাতো বোন মায়া আমার সৎ বাবাকে উদ্দেশ্য করে বলল, তোমার জন্য আমি আমার সবকিছু হারিয়েছি, তোমার সাথে আমি আর সম্পর্ক কন্টিনিউ করতে চাই না। আমার সৎ বাবা বলল, চুপ হারামজাদি, তোকে আমার ভোগ করা দরকার ছিল, আমি ভোগ করেছি, এবার তুই আমার সাথে থাকবি নাকি থাকবি না এটা তোর ব্যক্তিগত বিষয়। আমার চাচাতো বোন মায়া এখন শুধু মনে মনে ভাবছে এবং আফসোস করছে, কেন আমি রনিকে ফিরিয়ে দিলাম, কেন আমি রনিকে ভালোবাসলাম না। আমি কতই না জঘন্য কাজ করেছি। আজকে যদি আমি রনিকে ভালোবেসে বিয়ে করতাম তাহলে আমার জীবনটা অনেক সুন্দর হতো আর সুখেরও হতো, কিন্তু এই জানোয়ারকে আমি বিয়ে করে আমি আমার সবকিছু হারিয়েছি। এখন সে অন্য মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে আমাকে বলে আমি নাকি অন্য ছেলের সাথে প্রেম করি। সব দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছে, আমার জীবনটা জাহান্নাম হয়ে গেছে। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার ওয়ানেক্স সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড রেদওয়ান8 ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড রেদওয়ান8 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। আমরা যে রনির মাকে খুন করেছিলাম ইচ্ছে করছে এটা সবাইকে চিৎকার করে বলে দেই। রনির কোনো দোষ ছিল না, সেটাও বলে দেই সবাইকে, কিন্তু কিছুই করার নেই। সবাইকে বললে তো ওর সাথে আমিও ফেসে যাব। এমন সময় আমার সৎ বাবা বলে উঠল, তুই কি আমার সাথে থাকবি নাকি থাকবি না সেটা বল মায়া। এমন সময় আমার সৎ বাবা বলল, তুই কি আমার সাথে থাকবি নাকি থাকবি না। মায়া বলল, না থেকে আর কি উপায় আছে, তোকে যেহেতু বিয়ে করেছি তোর সাথে তো থাকা লাগবেই। আমার সৎ বাবা বলল, তাহলে আমি অন্য মেয়েদের সাথে রাত কাটাবো, ওইসব বিষয় নিয়ে তুই কোনো নাক গলাতে পারবি না মায়া। মায়া বলল, ঠিক আছে, কারণ মায়া এখন ঝগড়া করতে চায় না। মায়া যদি অন্য কাউকে পায় সে ওকে ফেলে রেখে চলে যাবে, তাই আপাতত মায়া চুপ করে আছে। আর এখন যদি মায়া চলে যেতে চায় তাহলে 100% শিওর আমার সৎ বাবা ওকে মেরে ফেলবে। একেই হয়তো বলে যেমন কর্ম তেমন ফল। এদিকে রিয়ার চাচাতো বোন সেতু রিয়ার কাছে গিয়ে বলল, আপু চল না আমরা মানুষের দুনিয়ায় চলে যাই, আমরা এখানে থাকবো না। সেতু কথাটা বলার একটাই কারণ, সে চায় রনির সাথে রাত কাটাতে, রনিকে নিজের করে নিতে। কিন্তু রিয়া এই বিষয়ে কিছুই জানে না। রিয়া বলল, কি করে যাব, কোনো তো উপায় বের করা লাগবে। সেতু বলল, আপু আমার কাছে একটা উপায় আছে, আব্বু আর আম্মুকে না বলে আমি আর তুই একসাথে চলে যাব। ওই বইয়ের একটা লাইন লেখা আছে, ওই লাইনে আমি এমন কিছু দেখেছি যেটা পড়ার মাধ্যমে মানব দুনিয়াতে যাওয়া যাবে। রিয়া বলল, সত্যি বলছিস তুই? সেতু বলল, হুম।
রিয়া বলল, তাহলে ঠিক আছে, আজকে রাতে আমি আর তুই একসাথেই পরীর রাজ্য ছেড়ে চলে যাব। কিন্তু তুই কেন যাবি? তুই ওখানে গিয়ে কি করবি? সেতু বলল, আমি শুধু দেখতে যাব সেখানে মানুষগুলো কেমন, পরিবেশটা কেমন। রিয়া মনে মনে ভাবছে সেতু হয়তো এজন্যই যাচ্ছে, কিন্তু রিয়া তো আর জানে না রনির জন্য যাচ্ছে। রিয়া বলল, তাহলে আজকে আমরা একসাথে চলে যাব। সেতু বলল, আচ্ছা। এদিকে পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠলাম। উঠে আমি দরজাটা খুললাম। খুলে দেখি আফসানা আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। কিছুই বুঝতে পারলাম না এত সকাল সকাল আফসানা কেন এখানে দাঁড়িয়ে আছে। আমি আফসানাকে বললাম, এখানে দাঁড়িয়ে আছো কেন? আফসানা বলল, রেদওয়ান ভাইয়া মেঘলা আপু তোমাকে নিচে আসতে বলেছে। আমি বললাম, তো তুমি কলিং বেল দিবা না? তুমি কখন এখানে এসেছো? আফসানা বলল, আমি এখানে প্রায় 30 মিনিটের মতো হয়েছে দাঁড়িয়ে আছি। আমি বললাম, কি এতক্ষণ দাঁড়িয়েছিলে তুমি? তুমি কি পাগল হয়েছো? তুমি কলিং বেল দিলেই তো হতো। আফসানা বলল, আমি যদি কলিং বেল দেই তাহলে তো তোমার ঘুম ভেঙে যাবে, আর তোমার ঘুম ভেঙে গেলে আমাকে তো অনেক বকা দিবে। সেজন্য আমি কলিং বেল না দিয়ে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়। নিচেও যেতে পারছি না, কারণ মেঘলা আপু না হয় আমাকে আবার পাঠাবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এখন চলো নিচে। আর এখন থেকে তুমি এমন কষ্ট করবা না, ঠিক আছে? আমি তোমাকে বকা দিব না। আফসানা বলল, আপনি বকা দিবেন না বললেও ঠিকই আপনি বকা দিবেন। আমি আপনাকে চিনি তো। আচ্ছা একটা কথা বলি, আপনি কি আমাকে বেশি ভালোবাসেন? আফসানার মুখে ভালোবাসার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। কি বলবো কিছুই মাথায় আসছে না। এত সুন্দর পরীর মতো একটি মেয়ে, নাও করতে ইচ্ছে করে না, আবার হ্যাঁও বলতে পারবো না। কি যে করব কিছুই মাথায় ঢুকছে না। কথাগুলো ভাবতেই আফসানা আবার বলে উঠল, রেদওয়ান ভাইয়া বলো না, তুমি কি আমাকে ভালোবাসো? তুমি নাকি বলেছ আমাকে বিয়ে করবে। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই মেঘলা আপু আমাকে দেখে বলল, রেদওয়ান এদিকে আয়। আমি আর আফসানাকে কিছু না বলে মেঘলা ম্যাডামের কথা শুনে সোজা নিচে চলে গেলাম। আমি বললাম, হ্যাঁ আপু বলো। মেঘলা ম্যাডাম বলল, শুন রেদওয়ান, বাবা তোর সাথে কথা বলবে বলেছে। আমি মেঘলা ম্যাডামের কথা শুনে মনে মনে ভাবছি, আমি আঙ্কেলের সাথে কিভাবে কথা বলবো? আর আমি তো আঙ্কেল বলতে পারবো না, তাকে তো বাবা বলা লাগবে। কিন্তু কিভাবে? মেঘলা ম্যাডামকে বললাম, আচ্ছা ঠিক আছে আপু, আমি কথা বলবো। আমার কথা শুনে মেঘলা আপু অবাক হয়ে গেল। জানি না কেন অবাক হয়েছে। মেঘলা ম্যাডাম বলল, ভাই তুই সত্যি বাবার সাথে কথা বলবি? তুই তো বাবার সাথে কথাই বলতে চাস না, কিন্তু আজকে এক কথায় তুই রাজি হয়ে গেলি। সত্যি ভাই তুই আগের থেকে অনেক বদলে গেছিস। মেঘলা ম্যাডামের কথা শুনে বুঝতে পারলাম রেদওয়ান হয়তোবা তার বাবার সাথে কথা বলতো না, হয়তো তাদের মধ্যে কোনো মান অভিমান হয়েছে। তবে এখন একটা কথা মনে মনে ভাবছি, যখন আমি ওনার সাথে কথা বলবো কিভাবে কি বলবো, আচ্ছা দেখা যাক কি হয়। তারপর সকালের নাস্তা সবাই একসাথে করে নিলাম। আম্মু আমাকে বলল, রেদওয়ান তোর বাবা তো এখন দেশের বাহিরে, তাই আমাদের অফিসের কাজগুলো তোকেই করা লাগবে। মেঘলা এতদিন অনেক কষ্ট করেছে, একদিকে ওর প্রফেশন, অন্যদিকে আবার ব্যবসাগুলো সামলানো, ওর জন্য অনেক কষ্টকর হয়ে উঠেছে সবকিছু। মেঘলা ম্যাডাম বলল, আম্মু একদম ঠিক কথা বলেছো। আমি মাত্রই কথাটা রেদওয়ানকে বলতাম, কিন্তু তার আগেই তুমি বলে দিয়েছো। আমি মনে মনে ভাবছি আমি কি থেকে কি করব। আমি যে এসবের কিছুই জানি না, আমি কিছুই বুঝি না। আপনাদের কিসের ব্যবসা সেটাও তো আমি জানি না। মেঘলা ম্যাডাম বলল, আজকে কিন্তু তুই অফিসে যাবি, আমি যেতে পারবো না, আমার কাজ আছে। আমি বললাম, কিন্তু আমি তো। তখন আম্মু বলে উঠল, কোনো কিন্তু না, তোকেই যাওয়া লাগবে। যেহেতু তোর বাবা এখন নেই, সেহেতু ব্যবসাটা এখন তোকেই দেখতে হবে। আমাদের এত বড় বিজনেস কে দেখবে তুই না দেখলে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে যাব। আমি তো যাব বলে দিলাম, কিন্তু কোথায় যাব, কি বা করব, কিছুই তো আমি জানি না। তখনই মাথায় একটা বুদ্ধি আসলো। আমি বললাম, তাহলে আমার সাথে আজকে আফসানাকেও যেতে হবে। তারা তো কথাটা শুনে একটু ভয় পেয়ে গেল। এমনিতেও রেদওয়ানকে ভয় পায়। রেদওয়ান যদি কিছু বলে সেটা যদি না করে তাহলে তো আফসানাকে বকা দিবে। আম্মু বলল, ঠিক আছে, আফসানা তো বসেই আছে, আর এমনিতেও আফসানা তো তোর সাথেই যাবে। একদিন তো আফসানা আর তোকেই সবকিছু দেখতে হবে। উনাদের এসব কথা শুনে আমি তো অবাক হই বরাবরের মতোই, কারণ আমার কাছে মনে হচ্ছে আমি যেন সবার সাথে অভিনয় করছি, কাউকে আমার মনের কথা বুঝাতে পারছি না। আমি রেদওয়ান না, আমি হচ্ছি রনি, এটা কাউকে আমি বুঝিয়ে উঠতে পারছি না। আপাতত রেদওয়ানকে খোঁজা পর্যন্ত আমাকে রেদওয়ান হয়ে থাকা লাগবে, এছাড়া আর কোনো উপায় নেই। তারপর আমি আফসানাকে বললাম, তুমি রেডি হয়ে নাও, আমি রুমে যাচ্ছি। আমি রেডি হয়ে দুইজন একসাথে বের হব। তারপর কথা অনুযায়ী রেডি হয়ে নিচে আসলাম। নিচে এসে দেখি গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির ড্রাইভার দরজাটা খুলে দিয়ে বলল, রেদওয়ান স্যার এখানে বসুন, আপনার অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি। আঙ্কেল আমাকে কল করে বলে দিয়েছে আজকে থেকে আপনি অফিসে জয়েন করবেন। আমি বুঝতে পারছি মেঘলা ম্যাডামরা অনেক টাকার মালিক, আর ওনাদের স্ট্যাটাস অনেক হাই, কিন্তু এই গরিবের কপালে কি আর এসব আছে? আমার মতো অনাথ একটা ছেলে এত কিছুর আশা রাখে না, কিন্তু তাও কপালে থাকার কারণে আজকে এই স্থানে আসলাম। তবে স্থানটা আমার না,
আমি শুধু এসেছি ওনাদের খেদমত করতে। রেদওয়ানকে ফিরে পাওয়া পর্যন্ত আমি ওনাদের সবার খেয়াল রাখবো, কারণ আমার পাশে যখন কেউ ছিল না তখন মেঘলা ম্যাডাম আমার পাশে দাঁড়িয়েছে। নিজের ভাই মনে করে হোক আর যেভাবেই হোক আমাকে তো মুক্ত করেছে, আমার পাশে তিনি দাঁড়িয়েছে। এর থেকে বেশি কিছু আমি জানি না, জানতেও চাই না। তারপর গাড়িতে আমি আর আফসানা বসে পড়লাম। ড্রাইভার গাড়িটা ছেড়ে দিল। কিছু দূর যেতেই রাস্তার পাশে একটা ফুচকার দোকান দেখে আফসানা বলে উঠল, রেদওয়ান ভাইয়া, আমি কি তোমাকে একটা কথা বলতে পারি? কিন্তু আমার ভয় করছে। আমি বললাম, কিসের ভয়? তোমাকে না বলেছি আমাকে ভয় পাওয়া লাগবে না। আফসানা বলল, আমার ফুচকা খেতে খুব ইচ্ছে করছে, তুমি কি আমাকে ফুচকা খাওয়াবে? আমি বললাম ঠিক আছে। তারপর আমি ড্রাইভারকে ফুচকার দোকানের সামনে গাড়ি দাঁড় করাতে বললাম। ড্রাইভার বলল, স্যার অফিসে তো টাইম হয়ে যাচ্ছে। আমি বললাম, তোমাকে ওইসব নিয়ে চিন্তা করতে হবে না, তোমাকে যেটা বলেছি তুমি সেটা করো। আফসানা তো আমার এমন কর্মকাণ্ড দেখে মনে মনে অবাক। সে ভাবছে রেদওয়ান ভাইয়ের হঠাৎ কি হলো, আমার এক কথায় রাজি হয়ে গেছে, আবার আমাকে বকাও দিচ্ছে না, উল্টা আমার জন্য ড্রাইভারকে বকা দিচ্ছে। তারপর গাড়ি থেকে নামলাম। আমি আফসানাকে বললাম, তুমি ফুচকা কতটুকু খাবা? আফসানা বলল, আমার তো সবগুলো খেতে ইচ্ছে করছে, কিন্তু আপাতত 5 প্লেট খেতে পারলেই হবে। আমি অবাক হয়ে বললাম, তুমি এতগুলা খেতে পারবা? আফসানা বলল, হ্যাঁ, কেন পারবো না? আপনি জানেন না, মেয়ে মানুষের সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে ফুচকা। ফুচকা পেলে আর কিছুই লাগে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি যত ইচ্ছা তত খাও। তারপর আমি ফুচকাওয়ালা মামাকে বললাম, এই যে মামা, সুন্দর করে 2 প্লেট ফুচকা দিন। মামা তো আমার দিকে তাকিয়ে আছে আর বলছে, রেদওয়ান সাহেব, আপনি এতদিন পরে আসলেন, কতদিন আপনাকে দেখি না। আফসানা বলল, মামা, উনাকে আপনি চিনেন? ফুচকাওয়ালা মামা বলল, উনার জন্যই তো আজকে আমি এই দোকানটা দিতে পেরেছি। উনি যদি আমাকে সাহায্য না করতো তাহলে তো আমি এই দোকান দিতে পারতাম না। এদিকে আমি যে ফুচকার অর্ডার দিয়েছি, আমার তো মানিব্যাগে টাকাই নেই। যাক বাবা, বাঁচা গেল। রেদওয়ানের পরিচিত হওয়ার কারণে হয়তোবা টাকা দেওয়া লাগবে না। মনে মনে খুশি লাগছে। ফুচকাওয়ালা মামা বলল, আপনারা 2টা মিনিট বসেন, আমি সুন্দর করে আপনাদের জন্য ফুচকা বানিয়ে আনছি। একটু পরে 2 প্লেট ফুচকা এনে দিল। আফসানা তো খুব মজা করে খাচ্ছে, আর আমি একদৃষ্টিতে আফসানার দিকে তাকিয়ে আছি। মেয়েটি কত সুন্দর করে খাচ্ছে, কিন্তু পর্দা করায় কিছুই দেখা যাচ্ছে না। ওর লুকিয়ে লুকিয়ে খাওয়া আমার কাছে অনেকটাই ভালো লাগছে। কত সুন্দর করে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, যেন কেউ ওর চেহারাটা না দেখে। তখনই আফসানা বলে উঠল, ভাইয়া তুমি খাবা না? আমি বললাম, না, আমি খাবো না, তুমি খাও। আফসানা বলল, একটা খাও না প্লিজ। ওর মিষ্টি মুখের কথা শুনে আমি ভাবলাম একটা খাবো, কিন্তু হাত দিয়ে ধরতে ইচ্ছে করছে না। আমি আফসানাকে বললাম, আমি হাত দিয়ে ধরতে পারবো না। আফসানা বলল, আচ্ছা তুমি হ্যাঁ করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমি বললাম, তুমি আমাকে খাইয়ে দিবে আফসানা? আফসানা বলল, হ্যাঁ, খাইয়ে দিব, তুমি তো আমার ভাই। আফসানার মুখে ভাইয়া ডাকটা কেন জানি আমার একদমই পছন্দ হচ্ছে না। আফসানা বলল, কি এত ভাবছো? এত কিছু না ভেবে হা করো। তারপর আফসানা আমাকে খাইয়ে দিল আর বলল, কেমন লাগতেছে? আমি বললাম, অনেক মজা হয়েছে। আচ্ছা, এবার তাড়াতাড়ি করে খাও, আমাদের আবার অফিসে যাওয়া লাগবে। তারপর আফসানা খাওয়া শেষে আমি মামাকে বললাম, তোমাকে কত টাকা দিব? ফুচকাওয়ালা মামা বলল, কি যে বলেন সাহেব, আমি আপনার থেকে টাকা নিব? এটা আমি কখনোই পারবো না, আর আপনার থেকে টাকা নিব না এটা আপনি ভালো করেই জানেন। আপনি যদি আমাকে টাকা দেন আমি খুবই কষ্ট পাবো। মনে মনে আমি খুশি হলাম, কারণ আমার কাছে তো এমনিতেও টাকা নেই। তারপর ফুচকাওয়ালা মামাকে বিদায় দিলাম। মামা বলল, রেদওয়ান সাহেব আবার আসবেন। তারপর গাড়িতে উঠে সোজা অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। কত বিশাল বিশাল বিল্ডিং। আমাদের গাড়িটা একটা বিল্ডিং এর সামনে দাঁড়ালো। বিল্ডিংটা প্রায় 20 তলা হবে। ড্রাইভার বলল, স্যার এবার আপনি যান, আমি গাড়িটা রেখে আপনার জন্য অপেক্ষা করব। ভেতরে যেতেই কয়েকটা মেয়ে আর অনেকগুলো ছেলে, মধ্যবয়স্ক অনেকেই আছে, সবাই ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য। আমি ভেতরে যাওয়া মাত্রই আমার উপরে ফুল দেওয়া শুরু করলো সবাই। একজন এগিয়ে এসে আমাকে বলল, রেদওয়ান স্যার, আমি হচ্ছি রাকিব, আমি আপনার এই কোম্পানির ম্যানেজার। স্যার বলেছে আপনি আসবেন, আপনার সকল দেখাশোনা আমাকে করতে। পাশ থেকে আরেকটি মেয়ে হেঁটে আসলো। মেয়েটা দেখতে বেশ সুন্দর, কোনো নায়িকার থেকে কোনো অংশে কম না। আমাকে বলল, আমি হচ্ছি পরি। আমি একটু মস্কারা করে বললাম, আপনি পরি নাকি আপনার নাম পরি? মেয়েটা একটা হাসি দিয়ে বলল, আমার নাম পরি। আমি বললাম, কিছু মনে করবেন না, একটু মজা করলাম। পরি বলল, আরে স্যার কি যে বলছেন, আমি আবার কি মনে করব? আচ্ছা, আমার কাজ হলো আপনার কখন কি লাগবে না লাগবে, কোথাও যদি কিছু না বোঝেন বা কোনো কিছুর প্রয়োজন হয় ওইটার দেখাশোনা করা, এক কথায় অফিসে আপনার সাথেই থাকা। আমি মনে মনে ভাবছি রেদওয়ানের জন্য কত কিছুর আয়োজন করা হয়েছে, সে অনেক ভাগ্যবান। তারপর পরি আমাকে বলল, চলুন স্যার, ভেতরে চলুন, আপনাকে অফিসে সবকিছু আমি বুঝিয়ে দিব। পরি আমাকে জিজ্ঞেস করলো, স্যার আপনার পাশে কি আপনার স্ত্রী? আমি বললাম, আরে না, ও হচ্ছে আমার খালাতো বোন, ওকে আজকে দেখাতে নিয়ে এসেছি। আমিও প্রথম দিন এসেছি তো তাই ভাবলাম ওকে নিয়ে আসি। আফসানা তো মনে মনে রাগ করতেছে, কিন্তু কেনই বা রাগ হচ্ছে, সে তো রেদওয়ানকে ভালোবাসে না,
আসলে রনির এত সুন্দর সুন্দর করে কথা বলা, ওর প্রতি কেয়ারিং হওয়া, এই বিষয়গুলো থেকে আফসানা রেদওয়ানকে একটু একটু ভালোবাসতে শুরু করে দিয়েছে। আফসানা মনে মনে ভাবছে রেদওয়ান হয়তো অনেকটা বদলে গেছে। তারপর সবাই মিলে ভেতরে গেলাম। আমাকে একটা রুম দেখিয়ে বলল, স্যার এটা আপনার রুম। তারপর সবার সাথে পরিচিত হয়ে আমি আমার রুমে চলে গেলাম। রুমে আফসানা আছে, সাথে পরিও আছে। আমি সেখানে বসে বসে একটা কথা ভাবতেছি, রেদওয়ানের সাথে এই পরিবারের কি হয়েছে যার জন্য রেদওয়ান এত কিছু ছেড়ে চলে গেছে। নিশ্চয়ই রেদওয়ানের সাথে তার পরিবারের অনেক বড় কিছু হয়েছে, যার জন্য সে সবকিছুর তোয়াক্কা না করে পরিবার ছেড়ে চলে গেছে। তবে আমাকে আস্তে আস্তে বিষয়টা জানতে হবে। আমি আফসানার দিকে তাকিয়ে আছি, কেমন যেন ও নিঃশ্বাস ফেলতেছে। ওকে দেখে মনে হচ্ছে অনেকটা রেগে আছে।